আজকের সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন বিএনপির জাতীয়তাবাদী দল বিএনপির অভিভাবক, সম্মানিত সভাপতি জনাব আমার বড় ভাই আকবর আলী ভাই, জামাতে ইসলামের আমির জনাব মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, পাশাপাশি সবার নাম বলা হয়তো সম্ভব না, পাশাপাশি আমাদের ইউনিয়নে যাকে নিয়ে কেন্দ্র করে আজকের এই সংবাদ সম্মেলন, আমাদের সম্মানিত ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব আমিনুর রহমান সাহেব সহ মঞ্চে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ, সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত সুধীজন, শিক্ষক শিক্ষিকা এবং সম্মানিত এলাকাবাসী ও বিভিন্ন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ ও সবচেয়ে আজকে আকর্ষণীয় বিষয় হচ্ছে আমাদের মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন। বেশ সংবাদ সম্মেলনটা আমার মনে হয় সফল হতে যাচ্ছে। আমার সম্মানিতা মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু এবং আদাব ও অভিনন্দন ও শুভেচ্ছা। আমার এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নেই। আজকের সংবাদ সম্মেলন এখানে বক্তব্য রাখবো সে ইয়া নিয়ে আসি নেই, তবে কিছু কথা, দুই একটি কথা তুলে না ধরলেও নয়। আপনারা জানেন গত আমার মনে হয় 7 তারিখ আমি এখানে পাশেই অক্ষয় বাবুর বড় ভাই হিরুম্বা বাবুর বউ ভাত খেতে এসেছিলাম। খাওয়ার পরে শুনলাম যে একটা মেয়ে হরেন বাবুর বাড়িতে ঢুকছে। আমাকে হরিদাস বাবু কি নাম ওর, রহিদাস কয়েছে, দাদা আপনাকে একটু যেতে হবে। তা আমি আবার ওখানে গেলাম, যে মেয়ের সঙ্গে কথা বললাম, হরেনবাবুর সঙ্গে কথা বললাম, পারিবারিকভাবে অনেক সময় দিলাম, চেষ্টা করলাম যেখানে বিশৃঙ্খলা করিয়েন না, আমাদের চেয়ারম্যান সাহেব হয়তো ঢাকায়, উনি ফিরুক, মেয়েটা আপাতত এখানে সম্মানের সাথে রাখেন, আমাদেরই তো মেয়ে, পরে দেখা যাবে, চেয়ারম্যান আসুক বলে আমি চলে গেছি। পরে আমাদের চেয়ারম্যানের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে, চেয়ারম্যান সাহেব বলছে, বাবা আমি রাত কিছু 11, 12টা 8-9টার দিকে আমি হয়তো ফিরবো, আপনি থাকেন। তো উনি আসছে, এখানে রাতে আসার কথা ছিল। এতগুলো কথা বলতে কিন্তু সময় একটু লাগবে, যাই হোক সংক্ষেপে বলবো। তো উনি চৌরঙ্গিতে নামার পরেই ওনার আবার এক আত্মীয় মারা গেছে, উনি এদিকে না আসে জানাজা চলে গেছেন। যাই হোক রাতে আর উনি আসতে পারেননি। পরের দিন সকালে বিভিন্ন ঝামেলা সারার পরে উনি এখানে আসছিলেন। আসার পরে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষ উভয় পক্ষের বাড়িতে গেছেন, দুইজনকে বুঝাইছেন। বুঝার পরে যে আপনারা দায়িত্ব না প্রতিনিধি সেট করে দিয়েছেন, আপনারা রাতের মধ্যে বসে সমাধানটা আমাকে জানান, তাহলে আমার সুবিধা হবে, এই দায়িত্ব দিয়া উনি চলে গেছেন বাড়িতে। রাতে এখানকার প্রতিনিধি যারা ছিলেন, পাশাপাশি 2-1 গণ্যমান্য ব্যক্তি ছিলেন এখানে, তারা বসছেন, সমাধান করতে ওনারা পারেন নাই, ব্যর্থ হয়েছেন, হয়তো মতে ওরা পৌঁছতে পারেনি। চেয়ারম্যানকে জানার পরে চেয়ারম্যান আমাদের জামাতের আমির সাহেব, আকবর ভাই, অনেককে উনি ডেকে নিয়েছেন ইউনিয়নে। কি করা যায়, এটা প্রেমের দাবি যদি সত্য হয়ে থাকে তাহলে মেয়েটাকে তো বিয়ে দিতে হবে, আমাদের তো সন্তান, থাকুক, আপনারা বসেন। এমতো অবস্থায় চেয়ারম্যান আবার ওই দিন মনে হয় উজ্জ্বল রাত ছিল না, ওই দিনেই আবার ওই সাংবাদিক কিছু ঢুকছে, 2জন উজ্জ্বল যারা এখানে ছিল, তার আগেই কিন্তু ওনারা হাজিরা দিয়েছেন ইউনিয়ন পরিষদ, ওখানে এসে চেয়ারম্যানের কাছে আবার ওদের খাওয়ার জন্য পয়সাও নিচ্ছেন। এদিকে কিন্তু স্বপ্নাকে ওরা ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে দিয়ে চেয়ারম্যান ওরা পরে সবাই মিলি ঐক্যবদ্ধভাবে এই মেয়েটাকে ওইখানে মানে গুন্ডা টাইলে গুন্ডামি সাংবাদিকতা করতে তারা তখন ওই মুহূর্তে আসেননি, ওটা গুন্ডামি স্টাইলে ওই মেয়েটাকে ওখান থেকে ঘর থেকে জোর করে 3টার থেকে রাত 8টা পর্যন্ত মেয়েটার উপর টর্চারিং করছে মানসিকভাবে, এবং তাকে জোর করে তারা জগদীশ বাবু মেম্বারের বাড়িতে নিয়ে আসছে। জগদীশ বাবু কিন্তু পারিবারিকভাবে ওরা কেউই বাড়ি নেই, ওরা 2টা কেসের আসামি ছিল। ওরা এখানে নিয়ে আসছে, এমন সময় সংবাদ আমাকে ফোন দিছে, ভাই এই দুর্ঘটনা হতে যাচ্ছে, আপনি কোথায়? তাই আমি তো বাড়িতে। চেয়ারম্যান সাহেব একটু আসেন, আমি আবার চেয়ারম্যানকে ফোন দিলাম। চেয়ারম্যান আমাকে বলে যে বাবা আমি তো নীলফামারীতে, তুমি বেলতলি আসো। আমি আবার বেলতলি চলে আসলাম। চেয়ারম্যান চলে আসলো, আসিয়া এখানে দেখি এই স্বপ্না মেয়েটাকে হাতগুলো ইয়া করে ফেলেছে, এমন ভাবে ধরছে, নিয়ে আসিয়া এখানে জগদীশ বাবুর বাড়িতে খুলিতে দাঁড়াইছে। মানুষ তো বহু, কিছু মানুষ আছে, কিছু মানুষ তো ভাগিয়ে গেছে এলাকা ছাড়িয়া। চেয়ারম্যান এখানে, আমি পিছনে দাঁড়িয়ে, আমাদেরকে চেয়ারম্যান কাউকে কিছু কথা বলতে দেয়ার নাই, যে যা বলার আমিই বলবো। চেয়ারম্যান খারাপ কথা বলে নাই, উনি একটা কথাই বলছে যে আপনারা সাংবাদিক, আপনাদের কাজ কি?
আপনারা কি পারেন যে একটা মেয়েকে অন্য ওখান থেকে নিয়ে এসে আর একজনের বাড়িতে ঢোকার কোনো আপনাদের রুলস আছে? যদি থেকে না থাকে তাহলে আপনারা যেখান থেকে মেয়েটাকে নিয়ে আসছেন সেখানে মেয়েটাকে পৌঁছায় দেন। এই কথা বলার পরেই একটা সাংবাদিকের কাজে সাংবাদিককে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। একজন সাংবাদিক আইন হাতে তুলে নিতে পারে না, ওনারা লিখতে পারেন। ওরা না লিখে ওনারা মেয়েটাকে জোর করে টেনে হেসড়ে এনে অন্য বাড়িতে ঢোকার কোনো তাদের রুলস নাই। এইটার বিরুদ্ধে চেয়ারম্যান সাহেব কোনো কথা বলে নাই, শুধু বলছে যে আপনি যেখান থেকে মেয়েটা নিয়ে আসছেন সেখানে মেয়েটাকে পৌঁছাই দিয়ে আপনারা বাড়ি যান, এইটুকুই কথা। এবং সেখানে তাদের সাংবাদিক সহযোগী একজন ছিলেন, তাদের মাধ্যমে আমাদের ইউনিয়ন পরিষদের মেম্বারের মাধ্যমে তাদেরকে আমরা ওখানে পাঠাই এবং সুসম্মানে তাদেরকে আমরা বিদায় দেই। এবং যখন বিদায় দেওয়া হয় তাদেরকে বলা হয়েছিল যে আপনাদের কোনো হারাইছে নাকি, যে না কোনো হারায় নেই, কোনো ভাঙচুর কোনো অপমান। ওরা বলছে না আমাদের কিছু হয় না, আমরা বাড়ি চলে যাচ্ছি। তাদেরকে সম্মানের সাথে পৌঁছায় দেওয়ার পরে তারা এর ফাঁকে একটি কথা না বললেই নয়, এই ঘটনার সঙ্গে জড়িত আমাদের ইউনিয়নে দুজন মানুষ আছে, এখানে নাম আমি আজকে উল্লেখ করবো না, সময় আপনারা জানতে পারবেন। এইটা ইউনিয়নে দুইটা নুচ্চা আছে আর কি। এই নুচ্চা দুইটা কিছু পয়সার বিনিময়ে ওই লোকটাকে নিয়ে আসছে, আসিয়া চেয়ারম্যান যেন আগামী দিনে এই বিচারটা করতে না পারে, এই জন্য তাদের এই কাজটা করছে। যাই হোক, আমরা পরের দিন সাংবাদিক সুস্থভাবে বিদায় দিয়ে পরের দিন আমরা সুন্দরভাবে আমরা হয়ে গেছে, আমরা বিবাহ দিতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ। সবাই খুশি আছেন, তারা স্বামী স্ত্রী সংসার করতেছে। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে এখানে চেয়ারম্যান এবং আরো বহু লোকের বিরুদ্ধে যে অপকথা, এখানে একটা বাক্য সত্য নেই। যদি মিথ্যা যে বানোয়াট তারা মামলা দিল, এইটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ইউনিয়নবাসীর পক্ষ থেকে। এবং আমরা ওই সমস্ত অপসাংবাদিকের আমরা শাস্তির দাবি করছি। আপনারা সবাই থাকবেন, আমি আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইতি টানছি। খোদা হাফেজ। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা সময় বিলম্ব করব না। যাকে নিয়ে এরকম ঘটনা ঘটেছে, এই যে 15 নং লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমিনুর রহমান ও অন্যান্যদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন, ষড়যন্ত্রমূলক মানববন্ধন, সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার, অপসাংবাদিকতা ও সম্মানহানির বিরুদ্ধে আজকের এই সংবাদ সম্মেলনের যেই মেয়েকে নিয়ে এরকম করা হয়েছে, আজকের এই তিনি মূল ঘটনাটি তুলে ধরবেন। ববিতা রানী রায় মূল ঘটনাটি তুলে ধরবেন। সালিম ভাই কথা বলুন। হ্যালো, আমার নাম ববিতা রায়। যে আমি যেখানে ছেলের বাড়িতে গেছিলাম সেখান থেকে আমাকে সাংবাদিক হাত ধর করে জোর করে নিয়ে গেছিল জগদীশের মেম্বারের বাড়িতে। বলতে সাংবাদিক আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে হাত ধরে টানা হাজরা করে জগদীশ মেম্বারের বাড়ি নিয়ে গেছিল। হ্যাঁ, গেছিল, ওদের বাড়ি নিয়ে গেছিল। না,
তারপরে ছেলের বাড়িতে তো ঢুকে দিতে পারেনি, আমাকে খুল দিতে থুয়ে গেছিল। হ্যাঁ না, আচ্ছা, যা হয়েছে সেটা আপনি বলেন, উল্লেখ করে বলেন, নাম উল্লেখ করে বলেন, সমস্যা নেই, নাম উল্লেখ করে বলতে হবে, নাম উল্লেখ করে বলেন। আমি তো ওই সাংবাদিক নামগুলো জানি না। সাংবাদিক সমস্যা করছে, চেয়ারম্যানের সময় নাম ধরে বলেন। স্বপ্না স্বপ্না, স্বপ্না স্বপ্নার সাথে আরো কয়েকজন ছিল। উজ্জ্বল ছিল, উজ্জ্বল ছিল। আগে পিছনে বলতে আমাকে ওই যে হাত ধরে টানা হেঁচড়া করে ওই যে ভুই বাড়ির মাঝখান দিয়ে নিয়ে গেছিল ওদের বাড়িতে। আপনি প্রথম থেকে বলেন, আপনি কার বাসায় গেলেন, ঠিক আছে, কি জন্য গেলেন এবং সাংবাদিক এসে আপনার সাথে কি করলো, সে প্রথম থেকে বলেন। আপনি যে ছেলেটার বাসায় গেছেন কি কারণে গেছেন? বলতে আমি তো ছেলের বাড়িতে গেছিলাম, সেখানে আমি 2 দিন ছিলাম। 3 দিনকার দিন আমাকে ওখান থেকে ওরা জোর করে নিয়ে গেছিল সাংবাদিক। স্বপ্নার সাথে আরো অনেক কয়জন ছিল। ওই যে উজ্জ্বল, স্বপ্না, আরো ওগুলো নাম সবারই জানি না। আপনি ওই ছেলের বাড়িতে কেন গিয়েছিলেন? বলতে ওখানে তো আমি বিয়ে করতে গেছিলাম ছেলের সাথে। তার সাথে কি আপনার সম্পর্ক ছিল? হ্যাঁ। আচ্ছা, তারপরে এই খবরটা সাংবাদিকরা পায়। হ্যাঁ, পাওয়ার পর আমাকে এসে ওখান থেকে নিয়ে যায়। কার বাড়ি থেকে নিয়ে যায়? ওই যে ছেলের বাড়ি থেকে। ছেলের বাড়ি থেকে নিয়ে যায়? হ্যাঁ। নিয়ে যায় কি করে? ওই যে জগদীশ মেম্বারের বাড়িতে মানে থুয়ে আসেছে। বলতে হাত ধরে জোর করে ওই যে ডাঙ্গাবাড়ি, দোলাবাড়ি দিয়ে নিয়ে গেছিল, টানা হাজারা করে নিয়ে গেছিল। মানে টানা হেঁচড়া করছে? হ্যাঁ, হাত ধরে টানা হাজারা করে দিয়ে গেছিল। সাংবাদিক আপনাকে লাঞ্ছিত করেছে? হ্যাঁ। বলতে আমাদের পরিবারে তো ওখানে কেউ ছিল না। আশেপাশের লোক ছিল না? ওটা তো ওদিকে ছেলের বাড়ি, ওদিকে লোক ছিল। ওই যে ছেলের বাড়ির ওদিকে কয়েকজন গেছিল। হ্যাঁ, আমাকে বলছিল যে তোমাকে পুলিশে নিয়ে যাব, থানায় দিব, এরকমটা। হ্যাঁ, তোমার বাবার বাড়িতে থুয়ে আসবো, তোমাকে পুলিশে দিব। হ্যাঁ, অনেক প্রশ্ন করছিল। আমরা জানতে পেরেছি আপনাকে মারধরও করেছে। বলতে আমাকে হাত ধরে টানা হেঁচড়া করে ধরে ধরে নিয়ে গেছিল সাংবাদিক। হ্যাঁ। একটা তো আপনার ইচ্ছের বিরুদ্ধে নিয়ে গেছে। হ্যাঁ। সেটা বলেন, জার্মাকে উদ্ধার করছে না আপনার বিপদে ফেলছে সেটা বলেন। উদ্ধার করছে চেয়ারম্যান। হ্যাঁ, এই যে বিষয়টা ক্লিয়ার করে বলেন। আপনার ইউনিয়ন চেয়ারম্যান আপনাকে যেভাবে সহযোগিতা করে সেটা বলেন। ভালো, অনেক উপকার করছে চেয়ারম্যান। আরো অনেক এলাকার স্বপ্না, উজ্জ্বল সাংবাদিক। হ্যাঁ। হ্যাঁ, আমি স্বপ্না ও তাদের সাথে যে কয়জন ছিল আমি তাদের বিচার চাই। হ্যাঁ। হ্যাঁ, ওই ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, এমনকি পরিবারের সবাই মেনে নিছে। ছেলের বাড়ি দিছে, চেয়ারম্যান সাহেবও দিছে, সবাই মিলে সালিশ করে বিয়ে দিছে। নাম কি আপনার? ববিতা রায়। সুনীল রায়। হ্যাঁ, হ্যাঁ। আপনি এটা বলেন যে এই ঘটনা যে হয়েছে চেয়ারম্যান সাহেব আপনার সহযোগিতা করছে এবং আমার সাথে যা হয়েছে এটা কি এটা ঠিক? হ্যাঁ, অনেক সহযোগিতা করছে, আমার উপকার করছে চেয়ারম্যান সাহেব। আপনি
কি বক্তব্য না থাকলে আপনি বিরোধী সবাইকে আদাব ও সালাম। ভয় লাগছে নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত সভাপতি আকবর আলী ভাই, জামাত ইসলামের সম্মানিত আমির মাওলানা আব্দুল কাদের মহোদয়, অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, যাদের জন্য আজকের এই আয়োজন, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, সবার প্রতি আসসালামু আলাইকুম, আদাব। আসলে প্রাকৃতিক দুর্যোগ, আসলে আমরা এটাকে দুর্যোগ বলবো না, আমরা বলবো তো এটা আল্লাহ তাআলা বা ভগবানের আশীর্বাদ, কারণ এই সময় আমাদের বৃষ্টির খুবই প্রয়োজন। সুতরাং আমরা একটু কষ্ট করে শুনবো। আসলে যে ঘটনা নিয়ে আজকের এই অবতারণা, আসলে কিছুই ঘটে নাই। এই মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই এলাকার মানুষ, এখানে তার স্বামীর বাড়ি, এখানে বাপের বাড়ি। আমি তখন ছিলাম না, আমি ঢাকায় ছিলাম, ঢাকা থেকে শুনলাম। তারপরে দুপুরে আমি যখন আসি, ফুড ভিলেজ, ওই নাবিলের একটা ফুড ভিলেজ হচ্ছিল, ওইখানে খাওয়া দাওয়া করে ইউনো স্যার ফোন দিল আমাকে যে সেমি সাহেব আপনার মোবাইলে একটা ভিডিও লিঙ্ক পাঠাইছে, একটু দেখে নিন। আমার তো, আমি কইলাম স্যার আমি তো রাস্তায়, আমার কি বলে ডাটা নাকি, ডাটাও নাই। আমি আচ্ছা আচ্ছা। পরে আমার ওই ছেলেটাকে বললাম যে কি ডাটা না কি বলে, এমবি পাঠাও। তো এমবি পাঠাইলাম, পাচ্ছি না। আবার ওকে বললাম যে এমবি পাঠাইছো, কোথায় আপনি কি ডাটা অন করছেন? আমি তো সর্বনাশ, ডাটা তো অন করে নেই, মনে নেই। এই ডাটা অন করে দেখি যে ঘটনা, তার কিছুক্ষণ পরে একটা আননোন নাম্বার ফোন দিল, আমার এলাকার বাড়ি। একটু কি কষ্ট তো হবেই, বৃষ্টি। ওই এই ছেলেটার যার বাড়িতে ঢুকছে, ওই ছেলেটার বিয়া ঠিক হয়েছে আমার বাড়ির পাশে, ওর নাম আতুল্য। তো আমাকে আমার নম্বর সেন নাই, পরিচয় দিল যে কাকা আমি আতুল্য, মই আতুল্য, মোর বেটি গোটে মই দেব না। তো ঠিক আছে। আমি চিন্তা করলাম যে ভুয়া আতুল্য তো হইতে পারে, ঠগায় আমার। আমি আরো 2-3 জনকে আমার এলাকা জিজ্ঞেস করলাম যে দেখো তো এটা আতুল্যর নাম কি, নম্বর কিনা। ওরা শিওর করলো, করে তারপরে তখন আমি আবার ইউনুসের ফোন দিলাম যে স্যার সমস্যা নাই, আমি গেলে, ঢাকা থেকে গেলে এটা সমস্যার সমাধান করব। তারপরে অনেকে বললাম। ওই দিন আবার ঢাকা থেকে নেমে আমার এক আত্মীয় মারা গেছে কাঞ্চনপাড়া, আমি ওখানে জানাজা গেছি, 12টায় আসছি। পরের দিন সকালে আমরা আসবো, অনেকে কথা বলছি। পরের দিন আবার ইউনুস স্যারের ভিজিট আমার ইউনিয়নে। ইউনুস স্যার ছেড়ে তো আসতে পারি না, স্যারকে বিদায় দিয়ে আমরা এখানে আমাদের ইউনিয়ন বিএনপির যিনি সভাপতি আছেন, ওনার সাথে পরামর্শ করলাম। আমাদের জামাতের আমির মহোদয় আছেন, ওনার কথা বলছি যে সবাই মিলে আমরা এই জিনিসটা সমাধান করি। কারণ আমি তো একাই কোনো পক্ষ নিতে পারি, আমার ভুল হতে পারে, আমি আমার ক্ষমতা বা দায়িত্বের অপপ্রয়োগ করতে পারি। এই জন্য আমার কথা হচ্ছে সবাই মিলে আমরা একটা সুন্দর সিদ্ধান্ত নেব, এবং লক্ষ্মী সাহেব আমরা এইভাবেই আছি, আমরা ঐক্যবদ্ধ সবাই হইল। তারপরে ওই দিন বসলাম আমরা তখন আমি এনসিপির যিনি জামাতের আমির মহোদয়কে বললাম, বিএনপি সভাপতিকে বললাম। তখন আমি চিন্তা করলাম যেহেতু আমাদের দেশটা এখন এনসিপি তো একটা সংগঠন আছে, তাদের জেলা সমন্বয়কে ফোন দিলাম, মসজিদ চেয়ারম্যান, যে ভাই আপনারা আমাদের ইউনিয়নে এনসিপির প্রতিনিধিকে আমরা একটা সমস্যায় পড়ছি, একটু। তা উনি বোধহয় দিতে পারলো না, তাহলে আপনি একটু আসেন, আমার উপকার হবে। তখন আমি যে যাবো, আমার ডকুমেন্ট কি, তুই একটা আমার কাগজ পাঠাও। তখন আমি একটা চিঠি পাঠাই দিলাম ওনার হোয়াটসঅ্যাপে যে আমরা একটা সমস্যার সমাধান করব। আমার ইউনিয়ন বিএনপি সভাপতি মহোদয় থাকবেন, জামাতের আমির মহোদয় থাকবেন, অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকবেন, ভাই আপনি একটু থাকলে আমার উপকার হয়। তা কাছে ঠিক আছে আমি যাচ্ছি। আসি, আমরা ওই দিন আলোচনা করলাম, ছেলেটা নাই। কারণ আমাদের কথা হলে আমরা এখানে ন্যায় বিচার করব, ছেলেটা দোষী নাও তো হতে পারে, মেয়ে গেল বলেই আমরা তার ইয়ে করবো এটা না, ছেলে নাই। তখন আমরা একটা সময় দিলাম যে ঠিক আছে তাহলে আগামীকাল ছেলেকে হাজির করো। ইতিমধ্যে ইউনুস স্যারও আমাকে ফোন দিয়েছিল যে স্যার কোনো সমস্যা নাই, আমরা এটা এলাকায় সমাধান করব। আমি দুই পক্ষকে আশ্বস্ত করছি, ওরা যার যার মতো থাকবে। আমি ওই যে আমার ওই পাশে আছে আমার মহিলা মেম্বারের স্বামী, আর মহিলা মেম্বারকে আমি দেখতে পারি না, তো সেটা মহিলা মানুষ, তাকে খাটাই, বলে ভাই তুমি একটু দুই পক্ষকে বলো, ওরা কোনো টেনশন করবে না, যা যে অবস্থায় আছে থাকবে, আমরা কালকে এটা বসে সমাধান করব। আবার ওই ওয়ার্ডের চৌকিদার, তাকেও পাঠাইলাম যে তুমি সুবল যাও, যে ওদের দুই পক্ষকে বলো ওরা যেন টেনশন ফ্রি থাকে, কোনো সমস্যা যেন না করে, আমরা কালকে সমাধান করব। এই পরে আমরা আবার বসলাম, এই আমাদের সাবেক চেয়ারম্যান আছে, আর অন্য সবাই মিলে বসে দেখে টেকে, ও সরি, এই দেখার পরে ওই দিনে আমার স্বপ্ন আমাকে ফোন দিল, আমাকে বড় বউ বলে ডাকে,
বড় আপু আপনি কোথায়? আমার তো আমি ফির মা করে ডাকি থেকে যে মা আমি হলো ইউনিয়ন পরিষদে আছি। তাইলে কিছু কথা বললে আমার মনে নাই, খালি বললো যে বড় আপু আপনার একটা সাক্ষাৎকার নেব। মানে আসো সাক্ষাৎকার দেবো, অসুবিধা নেই। আমি ভাত খাইতে গেছি, বাড়ি ক্ষুধা লাগছে। বাড়ি যে ভাত খেয়ে ওকে ফোন দিলাম যে মা তুমি কি আসবা, আমি একটু নীলফামারী জরুরি যাওয়া লাগে, তো তুমি তো নীলফামারী যাবা, তাহলে ওইখানে আসো, চাও খাবো, সাক্ষাৎকারও দেবো। তা কাছে ঠিক আছে বড় আপু। কাছে আমি লক্ষ্মী সাহেব কাজ ছাড়ি দিয়েছি, আসো। পরে সে নাই, আমি তো নীলফামারী চলে গেছি। ইয়েও আমাকে ফোন দিল, স্যার আমি আপনার বিল্ডিংয়ে আছি, আসতেছি। স্যার ওখানে স্যার কোনো সমস্যা নেই তো স্যার? কাছে সাংবাদিকরা ফোন দিয়েছে স্যার 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 কোনো সমস্যা নেই, আমি দুই পক্ষকে আশ্বস্ত করছি, কালকে আমরা বসে সমাধান করব। এই পরে দেখি যে এই বিভিন্ন ফোন এদিক সেদিক, পরে শুনলাম যে এই মেয়েটাকে এখান থেকে টানা হাঁচড়া করে, আমি শর্ট বলতেছি যে তুমি টানা হাঁচড়া করে আমার মেম্বারের বাড়িতে হলো নিয়ে গেছে। ওই মেম্বার আমার যেভাবে হোক 2টা মামলার আসামি, সে বিপদের মধ্যে আছে, গরিব মানুষ, সে আবার সারাদিন পলাতকের মধ্যে আছে। তার বাড়িতে কেন মেয়েটাকে দিবে? নিয়ন স্যার রাতে আমি নীলফামারীতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আমার এলাকার, রুগী দেখতে যাবো হাসপাতালে। ইয়ন স্যার ফোন দিচ্ছিল, চেয়ারম্যান সাহেব আপনি কোথায়, আপনার এলাকার এরকম সমস্যা, আপনি নীলফামারীতে কি করেন? খারাপ কিছু হলে, অন্য কিছু হলে আপনিও কিন্তু বিপদে পড়বেন। স্যার ঠিক আছে আমি যাচ্ছি। স্যার আমি বললাম স্যার সমস্যা তো নাই, এরা কেন সমস্যা করতেছে? আমি এসে তখন দেখি যে অনেক লোকজন তাকে, মহিলা পুরুষ ঘিরে ধরছে স্বপ্নাকে। আমি হ্যাঁ ভাই একটা সত্য যেটা আমি বলছি, আঙ্গুল তুলি বলছি যে তুমি সাংবাদিক, আমি সম্মান করি সাংবাদিককে, আমি সম্মান করি, শ্রদ্ধা করি। তুমি যেটা করছো সেটা তুমি পারো কিনা? হ্যাঁ তুমি সাংবাদিক, তুমি মেয়েটাকে ছেলেটাকে থানায় দাও, আমি তোমাকে স্যালুট করব। তুমি মেয়েকে মেয়ের বাড়িতে দাও, আমি স্যালুট করব, ঠিক আছে? অথবা তুমি প্রশাসনকে জানাও, তুমি একটা মেয়েকে টানা হেঁচড়া করে কেন এখানে নিয়ে আসছো বলো? এই মেয়েটা আমার সামনে 2 গ্লাস পানি খাইছে, খাইছো তুমি? আমি 1 গ্লাস পানি, 2 গ্লাস পানি খেয়েছে। তো অসহায় মেয়ে, বলতে পারতেছে না, অসহায় মেয়ে। তারপরে আমি বললাম, আমি তখন বললাম যে তুমি ওখানে যেখান থেকে নিয়ে আসছো সেখানে নিয়ে তুমি চলে যাও, আর কোনো কথা নেই, আমাদের বিষয় আমরা দেখবো। এইটুকুই তার সঙ্গে কথা। তখন সে হাঁটি হাঁটি ওইদিকে যেয়ে, পরে যে বাড়ি থেকে মেয়েটাকে নিয়ে আসছে ছেলের বাড়ি, ওরা গেট টেট সব লাগাই দিছে, মেয়েটাকে আর ঢুকাইতে পারে না। তখন আমি তো আমার চৌকিদারকে বললাম যে বাবা আমাকে যদি মানো, মেয়েটাকে যেভাবে হোক ওকে হলো বাড়িতে রাখো, মানে উঠানে রাখো। একটা মেয়ে মানুষ কিভাবে আমি পুরুষকে দিয়ে রাখবো? বাধ্য হয়ে, মানে এত অসহায় মেয়ে, সে হয়তো ভুল করছে। আমরা জানি যে এই বয়সে বাচ্চারা হয়তো ভুল করে, এটা তো আমরা অপরাধ হিসেবে নেব না তাকে। আমরা কি এটা অপরাধ হিসেবে নিতে পারি? সে হয়তো প্রেমের দাবিতে ছেলের বাড়ি গেছে, ছেলে আবার একটু পলাইছে, যেভাবে হোক আমরা শুনবো। ছেলেরও অপরাধ আমরা ধরবো না, এই মেয়েরও অপরাধ ধরবো না। এরা ভুল করে, আবেগে অনেক কিছু করে গেছে, আমরা থাকি। এবং ওই ছেলে এলাকা বলছে যে মেয়ে রাখো, তোমার ভালো মন্দ আমি, তোমার বিপদ হলে দাঁত দিয়ে তুলবো প্রয়োজনে, তোমার পায়ের কাটা। যা ওরা, আমি যেটা শুনছি যে কিছু লোকজন এই স্বপ্নাতে কিছু টাকা দিছে, আমার যেটা শোনা যে 40,000 টাকা, 40,000 টাকা তারা নিচে, যদিও স্বীকার করবে না বা ওরা হয়তো বলবে না, আমরা চাই না। এই টাকার বিনিময়ে ওরা চ্যালেঞ্জ নিছে যে মেয়েকে যেভাবে হোক মেম্বারের বাড়িতে রাখবে। কারণ আমার কথাটা হলো মেম্বার ঠিক আছে, মেম্বার বাড়িতে আমি চেয়ারম্যান বা আমরা রাখতে পারি কি না? সে গেছে সেখানে থাকবে, না হলে তার বাপের বাড়ি থাকবে, অথবা আমরা প্রশাসনের হাতে তুলে দেবো। এই যে একটা টানা হাজরা করে একটা মেয়েকে, অসহায় মেয়ে 2 গ্লাস পানি খেয়েছে আমার সামনে। তারপরে অনেক লোকজন ঘিরে যাচ্ছে। তখন আমি করছি, আমরা একটু আমার ভয়েসটা আমি একটু লাউড করছি। কাউকে আমি কথা বলবো, এই কেউ কথা বলবেন না, আমি বলবো। কারণ যদি কথা বলতে তো এটা হইচই হতে পারে, এজন্য পুরোটা আমার কন্ট্রোলে নিয়ে আমি তখন তাকে বললাম যে তুমি ওখানে দিয়ে চলে যাও। তারপর ওখানে মানিক নামে একজন সাংবাদিক ছিল ওদের ফোরামের, ওকে ডাকা হইলো। ও আবার ওদের জিজ্ঞেস করছে যে তোমার কোনো ক্ষতি হয়েছে, টাকা নিচে, তোমার কোনো ক্যামেরা ভাঙচুর অমুক কথা না কিছু হয় না, যাও তাহলে। এই হলো ঘটনা। পরে শুনি যে এই মানববন্ধন হচ্ছে,
সংবাদ সম্মেলন হচ্ছে আমার বিরুদ্ধে। তো ভাই আমি তো এই এলাকার লোক হিসেবে আমারও তো একটা সম্মান আছে। আমি একটা ছোট মানুষ, ছোট জায়গায় আছি, আমারও তো একটা আত্মসম্মান আছে। বাধ্য হয়ে আমি চুপচাপ আছি। ওরা যদি মামলা করে করুক, আমি মামলা ফেস করবো। এখন ওরা ডিমলায় মানববন্ধন করলো, জলঢাকায় করলো, কিশোরগঞ্জে করলো, আজকে শহরে। এই জন্য সাংবাদিক ভাইরা আপনাদের হলে আহ্বান করছি, আপনারা জাতির বিবেক, সাংবাদিক ভাইরা আপনারা জাতির বিবেক। আমি মনে করি যে জাতির চোখ আপনারা, দৃষ্টি, আপনাদের মাধ্যমে আমরা দেশকে দেখি, বিশ্বকে দেখি। কি সংবাদ মাধ্যম, রেডিও, আচ্ছা রেডিও, টিভি, সংবাদপত্র, আপনাদের মাধ্যমে কি কিন্তু আমরা গোটা বিশ্বকে দেখি, দেশকে দেখি। একটু শেষ করি এইখানেই কষ্ট করে। আমার কথা অনেকে আমাকে বলছে, আপনারা সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই বিষয়ে এক আনা যদি আমার কোনো অপরাধ থাকে, এক না আমি 16 আনা মাথায় পেতে নেব। আপনাদের কাছে আপনারা সত্য উদ্ঘাটন করবেন, আমি অনেককে বলছি। আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করি, অনেক কৃতজ্ঞ যে এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আপনারা সময় দিয়েছেন। আমার কথা যে আমরা চাইলে নীলফামারী বা অন্য কোথাও এটা করতে পারতাম। আমার কথা যে যেখানকার ঘটনা আপনারা শুনেন, এই যে মেয়েটা একজনের সংসার করতেছে, নতুন বধূ, তাকে কেন আমরা নীলফামারীতে নিয়ে যাব? যেহেতু সে আসলে ভিকটিম, এই জন্য তাকে আমরা এখানে আসছি। আমার বিনীত অনুরোধ যে আপনারা প্রকাশ্যে গোপনে তারা যে অপপ্রচার করতেছে, এটার এক বিন্দু যদি মানে সত্য হয়, আমি মাথা পেতে নেব। কিছুই ঘটে নাই। হ্যাঁ, আমি আঙ্গুলটা উঁচু করছি কন্ট্রোল করার জন্য। তুমি এটা পারো কিনা সাংবাদিক হিসেবে? আমি সম্মানকে সম্মান করি, আমি শ্রদ্ধা করি। তুমি একটা মেয়ে আসছে, তুমি থানায় দাও, ছেলে ওর বাড়িতে দাও। তুমি আর একজনের বাড়িতে জোর করে দিতে পারো কিনা রাতের বেলা? এইটুকু আমি জিজ্ঞেস করছি। না হয় তুমি যেখানকার মেয়ে পাইছো সেখানে দেবে। এবং ইনশাআল্লাহ লোক হিসাবের ইতিহাসে, এখানে সবাই আছে, লোক হিসাবের ইতিহাসে আমরা এমন এক ঘটনা করছি যে সবাই আমরা খুশি তো নাকি? একদম আমাদের বিএনপি সভাপতি মহোদয় আছে, জামাতের আমির মহোদয় আছেন, সাবেক চেয়ারম্যান, সবাই আমরা কিভাবে। এবং আমি এখানে অনেকে হয়তো মনে করছিল চেয়ারম্যান কি না কি করবে, একদম প্রকাশ্যে সমাজে 1,500 লোক আছে, একদম ছেলের বাবার এরকম হাত ধরে বিনীত ভাবে যে বাবা অনুরোধ তুমি মেয়েটাকে মেনে নাও। আমি চাইলে তো আমার প্রভাব খাটাইতে পারতাম, কিন্তু না, এটা কেউ বলতে পারবে না খাটাইছি আমি প্রভাব। একদম হাত ধরে, আমার রেকর্ড, হাত ধরে যে বাবা মেনে নাও মেয়েটাকে। সুন্দর ভাবে সে সংসার করতেছে। আমার মনে হয় যে এত সুখী হবে, আমরা তার জন্য দোয়া করব। এই তুমি সুখে আছো? তুমি সুখে আছো, ভালো আছো? আমরা সবাই তার জন্য, আমি সবাই আল্লাহ ভগবানের কাছে দোয়া চাইবো যে সে যাতে সুখী হয়, সুখী হবে ইনশাল্লাহ। পাশাপাশি তাদের বাড়ি। আজকে সাংবাদিক ভাইরা আপনারা আসছেন, আপনারা মিডিয়ার সামনে, আমি কিছুই করতাম না, কিন্তু তারা এই যে অপপ্রচার চালাচ্ছে আমার মান সম্মান, এই জন্য আমার কথা যে একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সত্যটা, কারণ একটা ফেসবুক, আমি মনে করি যে এটা পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী আজকের এই যুগে। পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী, যে সারা বিশ্বের লোক, সারা দেশের লোক এটা দেখতেছে অপপ্রচারটা। আমার বিনীত অনুরোধ যে আপনারা এটা সত্যটা তুলে ধরবেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। মানুষ জানুক আমি এই ইউনিয়নে দীর্ঘ হলো, আমার বাবা 35 বছর চেয়ারম্যান ছিলেন, আমিও দীর্ঘ ধরেন 4 বার চেয়ারম্যান হয়েছি, একবার হই নাই। আমার জীবনে এইটুকুম যদি কোনো কলঙ্ক থেকে থাকে আমি মাথা পেতে নেব। আমার ইউনিয়নের লোকজন আছে, একদম আমার মনে হয় যে আমরা অনেক সালিশ দরবার করি, কিন্তু এইটা হিন্দুর মেয়ে, তাই আমার মনে হয় যে অনেক ভালো আছে। তুমি ভালো আছো? হ্যাঁ, সুখে আছো? সুখে আছি, অনেক ভালো আমাদের আছি। জন্য দোয়া টোয়া করছো? হ্যাঁ, ঠিক আছে, তাইলবাদ কয়ো। এই হলো ঘটনা, আরো হয়তো অনেক বলার ছিল, বলবো আমরা। তা আমি সাংবাদিক ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ, আমি আবার বলি, আপনারা জাতির বিবেক, আপনারাই জাতির চোখ। আপনাদের মাধ্যমে আমরা সত্য মিথ্যার হইলো আপনারা জাতির সামনে তুলে ধরেন। আর এমন একটা অপবাদ দিচ্ছে যে আমি কথায় কথাতে আওয়ামী লীগের দোষর আমাকে বলে, ঘটনা হলে মনে, কিন্তু তারাও আমরা কিছু ইয়ে করছি যে সেও তো দোষী। এটাকে ব্যবহার করার কোনো বিশেষণ ব্যবহার করার কোনো প্রয়োজন আমি মনে করি না। যদি আমি ওইরকম দোষরে হইতাম, তাহলে বিএনপি সভাপতি আমার পাশে দাঁড়াইতো না। আমাদের আমির মহোদয়, উনি এখানে আসতো না, এক মঞ্চে এতগুলা। আমি
দিলি তো আমরা কারো মান সম্মান করতে চাই না। আমি অনুরোধ করি না, আমরা ওইদিকে যাব না। সেও আমাকে বড় অপু বলে ডাকে, আমি তাকে মেয়ের মতো মা করি ডাকি। কেন কার প্রয়োজনে সেটা করলো আমি আসলে বুঝি না। তা আমরা সাংবাদিক ভাইরা আমি বলি যে আপনারা অনেক বিচক্ষণ মানুষ, অনেক মিডিয়া আপনাদের আছে, অনেক সোর্স আছে। এই সোর্স দিয়ে আপনারা তদন্ত করবেন, দেখবেন যদি এতটুকু সত্য হয় আমি মাথা পেতে নেব। তারও হয়তো অনেক বলার ছিল। তো যাই হোক, এই ভদ্রলোক এই যে আমার আসেন একটু বলি, পরিচয় করে দেই। ডিমলায় যেদিন মানববন্ধন হলে এই ভদ্রলোক আমাকে চিনে না, তার সঙ্গে কোনো পরিচয় নাই। উনি ওখান থেকে শুনে যাওয়ার পেপার, এই লোকটার তো নাম শুনছি আমরা, লোকটা তো এরকম খারাপ না, কি ব্যাপার। উনি কোথা থেকে আমার নম্বর ম্যানেজ করি আমাকে কল দিচ্ছে, যে ভাই আপনার এরকম একটা ঘটনা শুনলাম, এই যে এই স্বপ্না যে এটা করতেছে, এনার কাছে 28 লক্ষ টাকা নিচ্ছে ভুয়া। এনার কাছে শুনবেন। আমি বললাম যে ভাই আমি একটা করবো, আপনার সাংবাদিক ভাইদের সামনে তুলি ধরেন। এনার কাছে ভুয়া 28 লক্ষ টাকা নিচ্ছে, নিয়োগও দিচ্ছে। ওনার কাছে শুনবেন। ওনাকে ডিমলা থেকে আমি পরে করছি, বলতাম না, কিন্তু উনি ডিমলায় আমার বিরুদ্ধে মানববন্ধন দেখে উনি কোথা থেকে নম্বর জোগাড় করে। আমি বললাম ভাই আমার নম্বর কোথায় পেলে? অনেক কষ্ট করে জোগাড় করে তখন আমাকে ফোন দিছে, ভাই আপনার তো আমি নাম শুনছি, আপনি তো এত খারাপ মানুষ না, কিন্তু এরকম হচ্ছে। পরে এটা বললো আপনি আসেন, এই ঘটনা একটু পরিচয় দিয়ে বলেন আপনার ঘটনা, তারপরে আমি আপনারা যে বিগত দিনে কি হয়েছে এটা আলাদা করে আলাদা পাঠ করবো। আচ্ছা, আমার নাম দিলীপ কুমার রায়, আমার বাড়ি হলো ডিমলা। আমি সালাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এই স্বপ্না ম্যাডাম ইনি একজন সাংবাদিক। যাই হোক, ওনাকে আমি আর একজনের মাধ্যমে ওনার সাথে আমার পরিচিত হয়। পরিচিত হওয়ার পর ওই মানুষে, অর্থাৎ ওনার নাম হলো মিলন, মাহফুজুর রহমান মিলন, উনিও একজন মাদ্রাসার শিক্ষক। এই দুইজনে আমরা একসাথে মিলিত হয়ে থাকি। ওনাকে আমি বন্ধু হিসাবে ডাকতাম। এখন উনি আমাকে এই বিষয়ে ওনার সাথে উনিও খুব ভালো কানেক্টেড ছিল, আমাকে ওনার সাথে সম্পৃক্ত করে দিল। তারপর উনিও এই বিষয়টার সাথে ইনভলভ। আমি জানি যে না, সাংবাদিক হলো দেশের কর্ণধর। এদের মাধ্যমে আমরা গরিব, দুঃখী, অতীত, ফকির, প্রধানমন্ত্রী সবাই আমরা কিন্তু এনাদেরই উপরে নির্ভর করে চলি। সারা বিশ্ব, সারা দেশ এনার উপরে নির্ভর করে চলে, এই সাংবাদিকতার উপরে। কিন্তু আজকে সাংবাদিক যে এরকম কর্মকাণ্ড করতে পারে, বা এরকম সাধারণ মানুষকে বুঝিয়ে সুঝিয়ে ভুলিয়ে এতগুলা টাকা সে একটা বিনা প্ররোচনায় চাকরি দিবে 2টা, এই চাকরির উদ্দেশ্যে আমার কাছে পুরো 28 লক্ষ টাকা নিয়েছে 3 স্টেপে চাকরি। একটা হলো কোর্টের কম্পিউটারম্যান, আর একটা হলো পরিবার পরিকল্পনার মানে সহকারী। এই 2টার ভুয়া নিয়োগ দিয়েছে আমাকে। আমি জানতাম না। আমাকে কইছে এই যে ভাই, নিয়োগের ফটোকপি আপনি এগুলা রাখেন, আর বাকি টাকাটা পেড করে দেন। আমি ওই নিয়োগটা দিয়ে যখন দেখি যে নিয়োগগুলো ভুয়া, তখন ওনার কাছে যাইতে আসতে এরকম করে করতে আমি মানে বিভ্রান্ত, এবং আমার পরিবার শেষ, আমার সব শেষ। পদক্ষেপ শুনেন, আমি তারপর ভয় ভীতি বহু কিছু, এবং আমার কথা শুনেন, যেদিন এই যে শেখ হাসিনা সরকার পালে গেল, সেদিন ওনার বাবা আমাকে যে হুমকিটা দেখাছিল, যে বেটা, তার স্বপ্নার বাবা, যে বেটা হিন্দু বেটা, তোর মাকে যদি অমুক তমুক নানান অশ্রাব্য ভাষায় গালিগালাজ, যে তুমি নীলফামারী আসলে তোমাকে 2 ভাগ করে ফেলবো, এসে এই মনোবৃত্তিতে আমি কিছু, আরে কি ব্যাপার, আমরা নীলফামারী ডিস্ট্রিক্টের মানুষ। এই ভয়ে আমি বললাম যে না, তাহলে আমাকে একটা মামলা করা দরকার। আমি ওখানে মামলা করছি, আমার মামলাটা রেডি হয়ে গেছে। মামলাটা আমার ওটাকে কি বলে সমন হয়ে গেছে। এই 5/9 এই দিন আমার ডেট আছে আমার কাছে, মামলার কপি আছে, হ্যাঁ, এবং আমার সম্পূর্ণ এভিডেন্স গুলো আছে, ডকুমেন্টস আছে। আমি জানতাম না যে এইরকম সাংবাদিকরা এইরকম চাঁদাবাজ বা এইরকম মানুষকে প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে আবার মনে করে যে অস্বীকার করে। আল্লাহ আমাকে রহমত করছে বিদায় আমি তার কাছে একটা ডকুমেন্টস লিখে নিয়েছি, 3টা আমার স্ট্যাম্প আছে, আপনারা ডকুমেন্টস দেখতে পারেন, সমস্যা নাই। যাই হোক, আমি সবচেয়ে দুঃখ পাইছি যে যখন আমি কিন্তু জানতাম না যে আজকে সাংবাদিকের মানববন্ধন হচ্ছে আমাদের ডিমলায়। আমি স্কুল থেকে ওইখানে গেলাম প্রায় 5টার পরে 5টার কাছাকাছি।
যাই দেখি যে কি, আমি বললাম যার ভাই কিসের মানববন্ধন, দেখতেছি এইরকম ঘটনা যে আমনুর ভাইয়ের নাম। আমনুর ভাই কিন্তু একজন ভালো লোক, আমরা ওইখান থেকে জানতে পারছি যে উনি ভালো লোক। তার বিরুদ্ধে এরকম হচ্ছে, সে একটা হিন্দু পল্লী এলাকার একটা চেয়ারম্যান, একটা হিন্দুর মেয়ের বিবাহে এইরকম কাণ্ডকীর্তি। আমি বললাম যে ভাই কোথায়, বলছে ভাই এইরকম ঘটনা। তারপরে আজকে আমি আমার ফোনটা বন্ধ ছিল, আমি স্কুল যাইতাম, আমি 9টার পরে পরে স্কুল যেতাম, দেখি ফোন বন্ধ অবস্থায় আছে। ফোন খুলি, ফোন দিল। তারপর আমি বললাম যে না, আমাকে তো আনুর ভাইকে কোথাও দেওয়া আছে। আমি হেড স্যারকে জানালাম, স্যার এই ঘটনা, আমি একটু ওইখানে যাবো। ঠিক আছে বাবু, আজকে যে একটা সমস্যা আছে, তা আমি স্যার যে কোনোভাবে হোক আপনি মেকআপ দেন। আমি এই রকম করিয়া আর একজন আমার এই বন্ধু আছে, ওনাকে সহ আমি দ্রুত এনার এখানে আসলাম। ভাই শুনেন, এই যে 28 লক্ষ টাকা কাকে বলে? আমি তো আর কোটিপতি নই, সামান্য একটা চাকরি করি, পরিবার নিয়ে থাকি, আর আমাকে এইরকম ভুলি ভালে 28 লক্ষ টাকা নিয়ে আমার জমি জমা সম্পূর্ণ, আমি যে গাড়ি চলছি স্কুলটা আসবো, এই গাড়ি সহ আমার অবলম্বনটা সব শেষ। এবং আমি কতদিন আমার তার কাছে যেতে যেতে আমার স্যান্ডেলগুলো ক্ষয় গেছে এবং আমার অবস্থা খারাপ। শেষ পর্যন্ত আমি উপায়ন্তর না পেয়ে আমি আইনের আশ্রয় গ্রহণ করছি। যাই হোক ভাই, যদি এই বিষয়টা আপনাদের আমার যদি সহযোগিতা হয়, তাহলে আমি বিশেষ উপকৃত হব এবং এই সত্যতা আপনারা প্রকাশ করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে আদাব এবং নমস্কার জানিয়ে এ পর্যন্ত আমি শেষ করছি। আমার কথা হলো, আমার প্রশ্ন হচ্ছে, আপনার প্রশ্ন না, আপনার সর্বশেষ চাওয়াটা কি? আমার সর্বশেষ চাওয়া যে আমার যে মূলধনটা সে গ্রহণ করেছে 28 লক্ষ টাকা, এই 28 লক্ষ টাকাটা আমাকে আমার ফেরত দিবে, আমার আর কোনো নাই। এবং এই রকম দুর্নীতিবাজ মানুষ এই বাংলাদেশে থাকবে, ইলে তো আগে দুর্নীতি করছে, কি করছে সেটা আগে শেষ। এখন আমরা এই সোনার বাংলা, সোনার মতো লোক চাই, এরকম দুর্নীতির কোনো স্থান নাই। ধন্যবাদ সাংবাদিক ভাইরা। প্রশ্ন হচ্ছে, আপনি একজন ইউনিয়নের চেয়ারম্যান, তাছাড়া আপনার আরেকটা পরিচয় আছে, আপনি একজন মানব গড়ার কারিগর, একটা প্রতিষ্ঠানের প্রধান আপনি। তো আমরা বিগত দিনে আপনার এই 4 টার্মে দেখে আসছি এই এলাকায় একটা অঘোষিত মডেল ইউনিয়ন হিসেবে আমরা কিন্তু ট্রিট করি। আমরা কিন্তু বিগত দিনে তাই দেখেছি, এখানে এমন কোনো ঘটনা ঘটেই না যে যেটা নিয়ে থানা অবধি যেতে হয়। আচ্ছা, এই সর্বশেষ এইরকম একটা টার্মে এসে কেন এরকম একটা ঘটনা ঘটলো, আর সর্বশেষ আপনাকে যেভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার চাওয়া পড়ে? আমার চাওয়া হলো, আমি সাংবাদিক ভাইদের দৃষ্টি বারবার আকর্ষণ করতেছি যে আপনারা একটা সত্য তুলে ধরবেন। আপনারা অনেক বিচক্ষণ, আপনার বিচক্ষণতা দিয়ে, আপনার বুদ্ধিমত্তা দিয়ে এই এলাকায় যদি আর বিন্দুমাত্র যদি সত্য হয়, আমার নামে যে প্রোপাগান্ডা বা অভিযোগ, এটা আমি তীব্র প্রতিবাদ জানাই। এবং আমরা যে মডেল, এখনো মডেল, ওই ক্ষেত্রে বলবো যে দেখেন, এখানে পাশে আমার বিএনপি সভাপতি, আমার জামাতের আমির, আমার এনসিপির প্রতিনিধি, আমাদের সাবেক চেয়ারম্যান, গণ্যমান্য, একসঙ্গে আমরা আছি। এটাই তো একটা মডেল যে আমাদের মধ্যে কোনো বিপদ নেই। 2-1 হয়তো কালপিট আছে, যারা হলো গোপনে, আমি যেটা শুনছি যে গোপনে তাদের সঙ্গে একটা কন্ট্যাক্ট হয়েছে, টাকার বিনিময়ে স্যার এটা হতে পারে না। কিন্তু আমার পদক্ষেপ হইল যে আমি এটা কিছুই করতাম না। সবখানে যখন মানববন্ধন হচ্ছে, তারা হলো লিখনই যেহেতু সাংবাদিকদের ভিতরে আছে, তাই না, কারণ আমি তো চুপ থাকতে পারি না, তাহলে মানুষ মনে করবে আসলেই বোধহয় তাদেরটাই সত্য। এই জন্য আপনাদেরকে আহ্বান করছি, আপনারা এটা তুলে ধরবেন। যদি তারা বাড়াবাড়ি করে, আমি মনে করি যে আমি এখান থেকে স্টপ। যদি ওরা হলো এটা নিয়ে বাঁচিয়ে থাকে, তাহলে তারা আমাদের উপায় থাকবে না। আমরা মানববন্ধনে যাই নাই, যদি আমাদের যেতে হয়, আমি ইনশাল্লাহ এখানে বলতে পারি এমন মানববন্ধন আমরা করব, সাংবাদিক ভাইরা নীলফামারীর ইতিহাসে এরকম মানববন্ধন দেখবেন না। আমার বিশ্বাস যে নীলফামারীর ইতিহাসে এরকম কোনো মানববন্ধন হয় নাই বা হয় নাই। যদি আমাদের করতে হয়, না আমরা এখন ওইদিকে যাচ্ছি না। আমার হলো সাংবাদিক ভাইদের আপনাদের আহ্বান যে আপনারা এটা তুলে ধরবেন। যদি এখান থেকে শেষ হয়ে হবে, আমার কারো প্রতি কোনো ক্ষোভ দুঃখ এটা নেই, তবে একটুকু অনুরোধ করব যে অপসাংবাদিকতা এইটা আপনারা প্রতিহত করবেন। এটা অনেক মানুষের, এই যে লোকটা আমি কিন্তু তাকে চিনি না জানি না, শুনলেন যে কত বড় সাংবাদিক ভাইরা এটা তুলে ধরবেন, সেই সর্বশান্ত করে দিচ্ছে এই লোকটা আমার মতে।
তাই না? আমাকে আওয়ামী লীগের দোসর বানাচ্ছে, ঠিক আছে। একজন চেয়ারম্যান হিসেবে এমপির সঙ্গে বিভিন্ন ছবি থাকতেই পারে এলাকার সাথে, কিন্তু তারও তো অনেক আছে। এটা কোথায় আছে আমি জানি না, হয়তো সংগ্রহ করা হয়েছে। তো এইটুকু যে তারা যদি বাড়াবাড়ি করে বেশি, তাহলে তো আমাদের করতেই হবে, কারণ আমি যেহেতু চেয়ারম্যানই করি, এটা বারবার হলে তো আমার চেয়ারম্যানশিপটা সাসপেন্ড হতে পারে। তাহলে কি আমি এটা মেনে নেব? তাই না? উনি এটা বলেছে যে আমি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দোসর হতে পারি। সাংবাদিক চাঁদাবাজ স্বপ্না মহিলা বলেছিলেন যে আমার মা একজন বিএনপি, নীলফামারী জেলাতে আমাকে ঠেকার মতো কোনো ব্যক্তি এখনো জন্মগ্রহণ করে নাই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওই সাংবাদিক চাঁদাবাজ স্বপ্না আক্তার বলেছিল যে আমি আওয়ামী লীগের দোসর হতে পারি, আমিনুর চেয়ারম্যানকে দেখে নিব, এবং আমিনুর চেয়ারম্যান নিজেই নাকি একজন আওয়ামী লীগের দোসর। যদি তিনি আওয়ামী লীগের দোসর হতেন, ওইটা আজকের আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো যে আপনারা এই ঘটনাটা শুনলেন, দেখলেন, আরও তখন ইয়া করবেন। এর মধ্যে যদি কোনো সত্যতা পান আমি মাথা পেতে নেব। তবে আমার বিশ্বাস যে এক বিন্দু, এক চুল পরিমাণ এর মধ্যে আপনারা এই ঘটনার কোনো সত্যতা পাবেন না। এই মেয়ে, তোমাকে যারা দিয়ে গেল একটু, ওখানে কি ওদের কোনো, আমি তো ওখানে ছিলাম না, গেছি কি? তোমাকে ওরা নিয়ে গেল না, নিয়ে যে তোমাকে উঠানে রাখি গেল, ওরা কি ওদের কোনো টাকা পয়সা, ক্যামেরা এরকম কেউ কিছু করছে নাকি? ক্যামেরা ভাঙাভাঙি করছে, টাকা পয়সা দিছে না? ক্যামেরা না, দেখি নেই। ওকে উঠানে রাখি চলে গেছে না? তুমি রাতে কেমন করেছিলে ওখানে? ভয় লাগে নাই? এটা মেয়ে মানুষ বাইরে রাখতে পারি আমরা। যা হোক, আমরা ব্যানার যেটা লিখছেন তার মানে হচ্ছে যে তারা ভুল করছে, এমনটা বুঝাচ্ছে, তাই তো? ভুল না, একদম অপরাধ। এটা ভুল একটা জিনিস। এই যে আমি বলছি যে এরা ভুল করে। এই মেয়েটা ধরেন একজনের ছেলের বাড়িতে প্রেমের দাবি নিয়ে ঢুকছে, ছেলে আবার বাড়ি থেকে হয়তো পলাইছে, কিন্তু এটা এদের ভুল, এটা এদের অপরাধ ধরবো না আমরা, এটা ভুল। কিন্তু আমরা যারা, আমি যদি করি এটা ভুল, আপনি করলে এটা ভুল না, এটা অপরাধ। আমার মনে ওনারা যেটা করছে, এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, এটা ভুল না, এটা অপরাধ। কারণ একটা মেয়েকে টানা হেঁচড়া করে আরেকজনের বাড়িতে, আরেকজন কোথায় ছিল যার বাড়িতে আছে নাকি আমাদের সত্যেনের মেয়েটা আছে, লিপি আছে নাকি? দেখো তো, ও বলুক। আমরা কি মন্দিরে যাবো নাকি এখানে শেষ করবো? আচ্ছা, আমরা মন্দিরে যাই ভাইজান। আমরা যেমনটা শুনছিলাম, কথা বলছিলেন লক্ষ্মীচাপ ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান। যে ঘটনাটি ঘটেছে মূলত সেটিকে পুনরাবৃত্তি করছেন এবং যাদের সাথে হয়েছে, যারা অভিযোগ করেছেন, এবং তারা যেমনটা বলছেন যে এখানে যে ঘটনাটি হয়েছে কতটা সত্য কতটা মিথ্যা, এটা বিস্তারিত বর্ণনা দিচ্ছিলেন লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমিনুর রহমান সহ ইউনিয়নের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলে উপস্থিত থেকে এই যে সংবাদ সম্মেলনটি সেটি কিন্তু করেছেন, এবং আমরা সেটাই দেখতে পাচ্ছি। দেখি একটু যাই, দেখি। আমরা সেই দৃশ্যটা দেখছিলাম এই মুহূর্তে নীলফামারী টপ নিউজের পর্দায়। দর্শক, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসেছে। আচ্ছা, এই ঘটনাটা বিষয়ে একটু বলবেন ভাই? জানতে পারি আমি মোহাম্মদ শহীদুর রহমান।
আমি মোহাম্মদ শহীদুর রহমান লক্ষ্মীচাপ ইউনিয়নের একজন বাসিন্দা। আমরা জানি, আমরা ছোটবেলা থেকে দেখেছি লক্ষ্মীচাপ ইউনিয়নে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা সাংবাদিকদের আমরা শ্রদ্ধা করি, কিন্তু নীলফামারী জেলার একজন মহিলা সাংবাদিক, নাম হচ্ছে চাঁদাবাজ সাংবাদিক স্বপ্না এবং উজ্জ্বল সহকারে আমাদের লক্ষ্মীচাপ ইউনিয়নের জনাব আমিনুর রহমান চেয়ারম্যান মহোদয়কে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন একটি অপবাদ ছড়াচ্ছে এবং সম্মেলন করতেছে, জল ঢাকার মধ্যেও করতেছে। কিন্তু তিনি যদি এরকমই খারাপ হতেন তাহলে একটানা 4 বারের সফল চেয়ারম্যান তিনি কখনো হতে পারতেন না। আমরা লক্ষ্মীচাপ ইউনিয়ন আজকে দেখেন সাংবাদিক ভাইয়েরা, আজকে আমরা এই বৃষ্টির মধ্যে কত কষ্ট করে এসেছি। শুধু তিনি একজন চেয়ারম্যানই নন, তিনি সাবেক কচুয়া চৌরঙ্গী সেবা স্কুল অ্যান্ড কলেজের একজন অধ্যক্ষ। আমরা চাচ্ছি যে সাংবাদিক চাঁদাবাজ স্বপ্না এবং উজ্জ্বল সহকারে যারা এরকম ভাবে লক্ষ্মীচাপ ইউনিয়নের চেয়ারম্যানকে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপবাদ দিচ্ছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং অনতি বিলম্বে গ্রেফতার যেন আমরা দেখতে চাই। এটাই আমাদের লক্ষ্মীচাপ ইউনিয়নের সকল সাধারণ জনগণের দাবি। স্বপ্নার বিচার চাই। মারো তালে তালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে। আর কি হচ্ছে আপনার মতামত বলেন। উনি তো বলেছেন, কথা বলেছেন উনি, এছাড়া আর এরকম দেখতে আসলো সমস্যা নেই, ওনাকে দেন, উনি আপনার পরিচয় নিজেদের কথা বলেন। এই বিষয়ে আপনি কি জানেন এবং কি চান আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। দাদা আপনার নাম পরিচয় দিয়ে। আমার নাম মোহাম্মদ আকবর আলী, লক্ষ্মীচাপ। এই ঘটনা যখন এই ঘটনা যেদিন ঘটে তখন আমি কিন্তু বাড়িতে ছিলাম না, আমি ঢাকায় ছিলাম। আমি ঢাকা থেকে আসার পরে এই ঘটনাটা শুনছি, তখন মাননীয় চেয়ারম্যান সাহেব আমাকে বললো যে ভাই এরকম একটা সমস্যা হয়েছে, তাহলে সবাই মিলে এটা সমস্যার সমাধান করি। ওই লক্ষ্যে আমি এই মন্দিরেই আসছিলাম। সেদিন আসি, ছেলেটাকে পাই নাই। আমরা চাইছি যেখানে আমরা হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, কি ব্যাপারটা কি আমরা এখানে দলমত নির্বিশেষে, মনে হয় চার্জ নাই, আমরা এখানে লক্ষ্মীচাপ ইউনিয়নে বাসী, আমরা এখানে সবাই মিলেমিশে থাকি, আমরা একে অপরের উপরে নির্ভরশীল। এখানে হিন্দু মুসলমান সবাই আমরা ভাই ভাই হিসেবে চলি। আমাদের ইউনিয়নে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাই বা ঘটতে দিব না, এইভাবে আমরা সবাই মিলেমিশে চলি। কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের মাঝে ভালোর মধ্যে মন্দ থাকে। ওই মন্দ ব্যক্তিরা এটাকে একটা হাইলাইট করছে করে আমাদের যে আমরা আসলাম এখানে বসে আমরা একটা সুস্থ সমাধান করব। হ্যাঁ, মেয়ের উপরও যেন অন্যায় অবিচার না হয়, ছেলের প্রতি যেন অন্যায় অবিচার না হয়। এখানে কোনো দলমত নাই, আমরা সবাই মিলেমিশে একটা সমস্যা সমাধান করব। এই লক্ষ্যে আমরা এই আলোচনা করে গেছি। পরের দিন শুনছি, ওই রাইতে শুনছি যে এই যে স্বপ্না ম্যাডাম বা উজ্জ্বল এরা আসি, ওই মেয়েটার যে মেয়েটা ছেলের বাড়ি ঢুকছে ওখান থেকে ওরা জোরপূর্বক মানে ধস্তাধস্তি করে মেয়েটা পাশের মেম্বারের বাড়িতে নিয়ে রাখছে। ওখানে চেয়ারম্যান সাহেব গেছিল, উনি দেখছে, উনি বলছে যে আপনারা সাংবাদিক, আপনাদের কাজ সত্য যেটা সেটা প্রচার করা, মূল ঘটনাটা তদন্ত করে আপনারা রিপোর্ট দিবেন, কিন্তু আপনাদের কাজ নয় যে একটা মেয়েকে জোরপূর্বক একের বাড়ি থেকে আরেক বাড়িতে ঢুকানো। হ্যাঁ, এটা নিয়ে কথা বলার পর ওই সাংবাদিক উনি সসম্মানে চলে গেছে। ওই ঘটনাটা বলছে উনি। আপনি শুধু বলেন যে এই যে আপনি বলতেছেন যে এলাকার কিছু মন্দ ব্যক্তি, হ্যাঁ, এই মন্দ ব্যক্তিরা কারা আপনারা কি চিহ্নিত করতে পারছেন? এবং আর একটা বিষয় যে ছেলে মেয়ের যেহেতু বিয়ে দিচ্ছে, এটা সত্যতা তো অবশ্যই পাইছে না? পান নাই? হ্যাঁ, সত্যতা পাইছে। এখানে তো এরকম এসে মানে আরো বেশি লোক ছিল, হাজার হাজার লোক ছিল। স্বীকার করছে যে হ্যাঁ, ছেলে স্বীকার করেছে, ছেলের বাবা স্বীকার করেছে। ছেলে বলছে যে হ্যাঁ আমি ওই মেয়ের বাড়িতে গেছি, আসছি, মোবাইল ফোনে কথা হয়। হ্যাঁ, তো এটা তো বোঝাই যায় যে একটা সম্পর্ক ছিল। বাবা তোমার যেহেতু সম্পর্ক ছিল তা তুমি মেয়েটাকে মেনে নাও। হ্যাঁ, তখন প্রস্তাবের মাধ্যমে
মাধ্যমে এখানে আরও লোকজন ছিল, প্রস্তাবের মাধ্যমে ওনাদের যেটা চাওয়া পাওয়া ওটা আমরা যথেষ্টভাবে তাদেরকে আমরা পূরণ করে দিয়েছি এবং ধুমধামের সহিত তাদের বিয়েটা হয়েছে। এবং তারা তাদের এই যে দাম্পত্য জীবন, আমি দোয়া করি আল্লাহ এদের দাম্পত্য জীবন সুখী করুক। আমি সেদিনও বলছি, আজকেও বলতেছি। হ্যাঁ, কিন্তু এইটাকে বিকল্প ধারায় নিয়ে যাওয়া যে মানে আমাদের মাননীয় চেয়ারম্যানের সাহেবের বিরুদ্ধে অভিযোগ, হ্যাঁ, মিথ্যা সম্মানহানি মামলা করছে, এটা খুব দুঃখজনক। আমরা সত্য কাজ করতে যাই, ভালো কাজ করতে যাই, যদি আমাদের এইরকম অপবাদ মানতে হয়, শুনতে হয়, তাহলে আমরা সমাজে কিভাবে ভালো কাজ করব? আরেকটা বিষয়, সেটা হচ্ছে চেয়ারম্যান নিজেও বলছেন যে ওনাকে আওয়ামী লীগের দোষর বানানো হয়েছে। হ্যাঁ, আপনি এই ইউনিয়নের বিএনপির সভাপতি হিসেবে আপনি কি মনে করেন যে আসলে উনি কিন্তু আগে বিএনপি করতো, বুঝছেন? উনি ওই যে আহসান আহমদ নামে একজন আমাদের এমপি ছিলেন, হ্যাঁ, ওনার সঙ্গে উনি রাজনীতি করতেন। মাঝখানে নির্বাচন হওয়ার পরে যখন মানে আওয়ামী লীগের যুগ তাল মিলিয়ে চলছে এবং আমাদের বিএনপিকে অনেক উনি সহযোগিতা করছে। না এখানে জামাত হোক বিএনপি হোক উনি কারো ক্ষতি করছে, এই কথাটা কেউ বলতে পারবে না। কিন্তু ইংল্যান্ডের স্বার্থে উনি আওয়ামী লীগের এমপি, ওনার সঙ্গে তো অবশ্যই চলতে হবে, ফিরতে হবে, এটাই তার অপরাধ, আর কিছু না। উনি আমাদের এলাকার মানে জামাত হোক আর বিএনপি হোক উনি কারো ক্ষতি করে না, অথচ বিএনপির লোকে উনি জামিন করাইছে, হাইকোর্ট থেকে উনি জামিন করে আনছে। এখন সর্বশেষ আপনার দাবিটা কি আসলে? এখন আমার সর্বশেষ দাবি যেটা, মানুষ তো আর ভুলের ঊর্ধ্বে না, মানুষ ভুল করতেই পারে। আমি মিডিয়ার ভাইদের কাছে আবেদন করছি যে জিনিসটা যে যতটুকু প্রচার হয়েছে এতে কিন্তু আমাদের লোক, শুধু চেয়ারম্যানের নয়, আমাদের লক্ষ্মীছাপ ইউনিয়নের যারা আছি আমরা, আমাদের কিন্তু ভাবমূর্তি নষ্ট হয়েছে। অতীতে যেন এই ধরনের ভুল যেন না করে আমি আপনাদের সুদৃষ্টি কামনা করছি। আপনারা এটা সঠিক তদন্ত করে এটার একটা সুবিচার আমরা চাই। লক্ষ্মীছাপবাসীর পক্ষ থেকে, আমি বিএনপির পক্ষ থেকে আমি এটার সুবিচার চাই। যদি আমাদের চেয়ারম্যানের তিল পরিমাণ যদি দোষ তৈরিতে থাকে, আমি কিন্তু এই ইউনিয়নের 2বার মেম্বারই করছি, ওনার সঙ্গে আমি 2বার মেম্বার করছি, ওনার ইতিহাস কিন্তু আমার জানা আছে। হ্যাঁ, মেম্বারই করছি, উনি চেয়ারম্যান আমি মেম্বার, 2 টার্ম আমি মেম্বারই করছি। এই লক্ষ্মী সাহেব কেউ বলতে পারবেন উনি কার কাছে 10 টাকা নিয়েছে। উনি মানুষের আপদে বিপদে 10 টাকা দিয়া, মুখ দিয়া, আইনি ভাবে, যে কোনো ভাবে হোক উনি সহযোগিতা করে, এটা লক্ষ্মী সাহেবের বাসী এটা ভালো জানে। কিন্তু তার বিরুদ্ধে এই মিথ্যা অপপ্রচার কেন, এটা আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, এটা আপনার ব্যবস্থা নেবেন। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বর্ণনা শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনার পরিচয় নাম? আপনি শোনেন, আপনাকে চেয়ারম্যান কখন ফোন দিছে, ঠিক আছে, আপনি ঘটনাটা চেয়ারম্যানের কাছ থেকেই শুনছেন না? তার আগেও আমি শুনছি, তার আগেও শুনছি, কিন্তু আমি অ্যাড হতে পারি নাই। আপনি যা জানেন নাকি? নাম বলেন। আমি মোহাম্মদ আব্দুল কাদের, জামাতি লক্ষ্মীছাপ জামাতি ইসলামের আমির। এই ঘটনাটা যেদিন হয় আমার কানে আসার পর আমি তেমন অন্য কাজের কারণে যোগাযোগ করতে পারি নাই। তা চেয়ারম্যান সাহেব যেদিন জানালেন যে এটা অনেক বাড়াবাড়ি হচ্ছে, আমরা সকলে মিলে এটা একটা সুরাহা করি, এই লক্ষ্যে সবাই এখানে এসেছিলাম। এসে ওই দিন মেয়েটাকেও হাজির করছিলাম, কিন্তু ছেলেটা ওই দিন ছিল না। তা আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে ডকুমেন্টস উভয়েরই নিয়ে আমরা এর একটা সুরাহা করব। ওই দিন মেয়েটাকে ছেলের বাড়িতে ঢুকে দিয়ে আমরা ছেলেটাকে হাজির করার জন্য ছেলের বাবাকে বলেছিলাম। পরের দিন ছেলের বাবা ছেলেটাকে হাজির করে আমাদেরকে চেয়ারম্যান সাহেব জানাইলেন যে আপনারা আসেন, আমরা বসে এটার একটা সুরাহা করি। আমরা পরের দিন এসে দেখলাম যে ছেলে মেনে নিল যে আমি তার সাথে সম্পর্ক করেছি। মেয়েও বলেছে যে না, দীর্ঘদিন ধরে তার সাথে আমার এই ধরনের ভালোবাসা ছিল।
এটা যখন তারা স্বীকার করছে তখন তাদের সাথে আমরা বিয়ের ব্যবস্থা করলাম। এই বিয়ে হওয়ার পরেই এখানে ওই মেয়ে, ওই মহিলা যিনি সাংবাদিক, তার আগেই কিন্তু ওই মেয়েটাকে সন্ত্রাসী কায়দায় এখান থেকে বাহির করে নিয়ে গেছিল। আর কেন যে এই সন্ত্রাসী কায়দায় তেনাকে বাহির করে নিয়ে গেলেন, কত টাকার বিনিময়ে, এটা আমার জানা নেই। তবে আমার বিশ্বাস যেখানে যে হয়তো বা কোনো একটা তৃতীয় পক্ষের মহল এখানে এই ত্রুটি করেছে, চেয়ারম্যান সাহেবকে মানে হেনস্থ করার জন্য, বেইজ্জতি করার জন্য। তা আমি আপনারা যেহেতু এসেছেন, আর অদূর ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক ভাইরা এই ধরনের দুর্নীতি এরকম না করে, মিথ্যা বানোয়াট অজুহাত দিয়ে মানুষের ইজ্জত হানি না করে, এটা আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, যাতে করে এই লক্ষ্মী সাহেব ইউনিয়ন দীর্ঘদিন ধরে সুষ্ঠু সুন্দরভাবে আমরা চলে আসছিলাম, এখনো আমরা অতীতে ওইভাবেই থাকতে চাই। এই জন্য আপনারা এটা সঠিক তদন্ত করে এর একটা ফলাফল আমাদেরকে দিয়ে দিবেন। সেটা হচ্ছে ওনারা একটা অভিযোগ করেছিল যে মেয়েটা বাল্য বিবাহ দেওয়া হচ্ছে। না, আমরা আপনারা কতটুকু ক্লিয়ার আছে? আমরা কাগজ দেখেছি 19-এর ঊর্ধ্বে তেনার বয়স, তার জন্ম নিবন্ধনে যেটা কাগজ দেখেছি তা 19-এর ঊর্ধ্বে প্লাস আছে। আপনারা বিয়ের ব্যবস্থা করেছেন? জি জি জি। নাম কি আপনার? মোহাম্মদ আব্দুল কাদের। আব্দুল কাদের, জি। আচ্ছা, ছেলের বাবা আছে? যার বাসায় নিয়ে যে রাখছিল মাইক্রোফোনটাতে আপনার নাম কি? আমার নাম লিপি রায়। আমার নাম লিপি রায়। আমি মেম্বারের ভাইসটাবু হই। আমরা যখন রাতে খাওয়ার সময় খাইতে বসছি, ওই সময় মেয়েটারে ক্ষেতের মধ্যে দিয়ে টানতে টানতে আমাদের বাড়ি নিয়ে গেছে। এখন সাংবাদিক এরা ছিল 5 জন। পরে একজন যখন বাড়ি ঢুকাই দেওয়ার সাথে সাথে একজন বাইর হয়ে গেছে, আর 3 জন পুরুষ মানুষ, একজন মহিলা সে ছিল। পরে যখন রাখি ছেলের যে কাকিমা, সে বলল যে আমরা মেম্বারের দায়িত্বে, মেম্বারের বাড়িতে আমাদের বাড়ির মেয়েটাকে আমরা রেখে গেলাম, আমাদের আর কোনো দায়িত্ব নেই। তখন আমরা বললাম যে মেম্বার তো বাড়িতেই নেই, আপনারা কার উপর দায়িত্ব দিয়ে যাচ্ছেন? রানিং মেম্বার। মেম্বার বাড়িতে নেই, আপনারা কার উপর দায়িত্ব দিয়ে যাচ্ছেন? আপনারা নিয়ে যান, আপনারা যেখান থেকে আনছেন মেয়ে সেখানে নিয়ে যান, আর সেখানে নিয়ে না গেলে আপনারা থানায় নিয়ে যান। এখন ওই সাংবাদিক মহিলা উনি বললেন যে না, চেয়ারম্যান বলছে যে মেম্বারের বাড়ি রাখতে হবে, এবং যে টিওনো উনিও বলছে আপনারা টিওনোর সাথে কথা বলেন এবং চেয়ারম্যানের সাথে কথা বলেন, এখানে নিয়ে আসছেন কেন? তারপরে চেয়ারম্যানে ওই মেয়েটাকে ওই সাংবাদিক মহিলা আর পুরুষ যে 3 জন ছিল ওদের সাথে পাঠাই দিছে। এটাই। আর উনি যে আমাদের পাড়ার, এটার ভিডিও আমাদের কাছে আছে। না না না, কোনো মারধর করা হয়নি। এখন আমাদের একটাই চাওয়া যে উনি যে মিথ্যা অভিযোগ আনলো যে এত টাকা পয়সা হারাইছে, গহনা হারাইছে, জামা ধরে টানছে, ওড়না ধরে টানছে, আমরা এখন এইটা সঠিক বিচার চাই। হ্যাঁ, সঠিক তদন্ত করবে, সঠিক তদন্ত করে তারা দেখবে যে আমরা সঠিক বলছি কি মিথ্যা বলছি, সত্য না মিথ্যা। ছেলের বাবা আছে? ছেলের বাবা সাক্ষাৎকার করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এলাকাবাসী ও সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম, আদাব, আন্তরিক অভিনন্দন। যাই হোক, আপনাদেরকে আমি আমার লক্ষ্মীজান ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, কারণ আপনারা এত কষ্ট করে হলো
এই জায়গায় উপস্থিত হয়েছেন। যাই হোক, শুনেন, আমি যে বিষয় আসলে পরে আপনাদের অবগত করাতে চাচ্ছি, বিষয় হলো আমি আশাফুল আলম মেম্বার, সদস্য 1 নং ওয়ার্ড, আমার নির্বাচনী এলাকায় 1 নং ওয়ার্ড। সেটি হলো যে ঘটনা ঘটছে 6 তারিখ, ঘটনা 6 তারিখে আমি অন্য 6-7-8 আমি একটা অন্য মামলা নিয়ে একটা মামলা ফেস করছিলাম। সে জায়গায় আমি উপস্থিত ছিলাম না থাকার পরও আমি যে থানায় যে অভিযোগ করানো হয়েছিল সেই অভিযোগের 6 নম্বর আসামি আমাকে করানো হয়েছিল। আসলে পরে এটা ষড়যন্ত্র কিনা সেটা একটু খতিয়ে দেখা আপনাদের দরকার। পাশাপাশি হলো পরে সাংবাদিক বন্ধুগণ, আপনার জাতির জাগ্রত বিবেক, আপনাদের যদি আপনার সাংবাদিক আপনাদের বন্ধু মনে করেন, আপনাদেরকেও বন্ধু মনে করতে হবে। আপনার জাতির জাগ্রত বিবেক, আপনাদের মাধ্যমে আমরা লক্ষ্মীজান ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো। আপনারা এটা সঠিক তদন্ত করে এটা আপনারা জাতির সামনে তুলে ধরবেন। পাশাপাশি হলো পরে আমাদের লক্ষ্মীজান ইউনিয়ন চেয়ারম্যান মহোদয়ের নামে যে ভিত্তিহীন মিথ্যা মামলার অপপ্রচার চালাচ্ছে উনি, সেটা আদৌ লক্ষ্মীচাঁদবাসীর পক্ষ থেকে আমি বলি যে একটুকু সত্য না, বিন্দু মাত্র সত্য না। একটি কথা, সেদিন ওই ঘটনা স্বপ্না যখন মেয়েটাকে নিয়ে যায়, আমি শোনা কথা আমার আর কি, স্বপ্না যখন মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে ওরা কিন্তু যখন মেম্বারের বাড়ি কিছু মহিলা ওনাকে একটু ঘিরে ফেলার পরে চেয়ারম্যান মহোদয় তাৎক্ষণিকভাবে নীলফামারী থেকে ছুটে এসে ওনাকে যে কোনোভাবে 2টা কথা বলছে যে স্বপ্না তুমি তো এটা পারো না, কারণ এলাকাও তো একটু বুঝ দিতে হবে। স্বপ্না এটা তো তুমি পারো না, তুমি যেখান থেকে মেয়ে আনছো সেখানে পৌঁছে দিয়েছো। এইটুকু ঘটনা মাত্র নীলফামারী, এই লক্ষ্মীচাঁদ থেকে নীলফামারী যেতে উনি এত যে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন এই যে অপপ্রচার চালাইলেন। পাশাপাশি হলো ওনার সাথে সাংবাদিক আরো 2-4-5 ছিলেন, তাদের তো আসলে পরে একটা ভিডিও ফুটেজ যে একটা তাদের বক্তব্য এটুকু করে আমাদের প্রমাণ দেখাতে পারেন নাই। পাশাপাশি হলো পরে আমি সাংবাদিক বন্ধুগণের কাছে উদাত্ত আহ্বান রাখছি, লক্ষ্মীচাঁদবাসীর পক্ষ থেকে আপনারা এই বিষয়টাকে আপনাদের মাধ্যমে সঠিক তদন্ত করে আপনাদের আমরা যেন সুবিচার পাই, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সেদিন ঘটনাটা কি ছিল, ঠিক আছে, এবং সাংবাদিকরা যে আপনার বাসায় গেল, তারা সেখানে গিয়ে কি করছে ওই মেয়েটার সাথে? না, যেদিন সাংবাদিক আছে সেদিন তো আমি বাসায় ছিলাম না, আমি বাইরে ছিলাম। আমি রাত 11টার সময় এসে দেখি ওরা মেয়েটাকে নিয়ে বলে মেম্বারের বাড়িতে গেছে এবং মেম্বারের বাড়িতে নিয়ে আসছে। আপনি আসছেন, বাকিটা আমি আর জানি না, কারণ আমি বাসায় ছিলাম না। পরে শুনলেন যে মেয়েটা নিয়ে গেছে এবং মেয়েরা আবার নিয়ে আসছে, এইটুকুই আমি জানি। এর মধ্যে এই যে ঘটনাগুলো ওদেরকে নিয়ে আসছেন, মানে কারা নিয়ে আসছে? ওই সাংবাদিকরাই নিয়ে আসছে। হ্যাঁ। আপনার কি মনে হয় না, তবে এটা ঠিক করে নাই, কারণ সাংবাদিকরা মেয়ে কখনো নিয়ে যাওয়া যায় না, কারণ তারা জিজ্ঞাসা করার মালিক, তারা জিজ্ঞাসা করবে, কিন্তু মেয়েকে নিয়ে যাওয়া তো সম্ভব না তাদের। এনার বাড়ি থেকে নিয়ে যাওয়াটা অন্যায় করছে। আমার নাম হরেন্দ্রনাথ রায়। ছেলের বাবা। আপনি জানা থেকে বাড়িতে তো ছিলেন না, আপনি যখন থেকে জানছেন তখন থেকে এ পর্যন্ত কি হয়েছে একটু শুধু বলেন, কি চাচ্ছেন এবং কি হয়েছে একটু জানেন? কোনটা বিয়েটা কিভাবে হইলো, কিভাবে বলবো না, বাড়িতে আমি আসছে, ঠিক আছে, যখন থেকে জানছেন তারপর থেকে আপনি কি জানেন এই পর্যন্ত? আমি তো চেয়ারম্যানকে ভাত দিয়েছি, চেয়ারম্যান সাহেব যা করবে আমি তাই রাজি। আচ্ছা, এই বউ পেয়ে কি আপনি খুশি? না, যেহেতু সমাজ আমার হাতে তুলে দিয়েছে, আমি রাজি। আমরা যেমনটা শুনছিলাম, আচ্ছা, আমরা যেমনটা শুনছিলাম এখানে যে ঘটনাটি ঘটেছে মূলত সেটা পুনরাবৃত্তি দিচ্ছিলেন ছেলের বাবা সহ সকলে এখানে উপস্থিত, এবং অত্র ইউনিয়নের সকল মানুষের ব্যাপক উপস্থিতির মাধ্যমে কিন্তু একটি যে সমস্যা সেটি বিস্তারিত জানাচ্ছিলেন, এবং সেটির পক্ষে চেয়ারম্যানের পক্ষে কথা বলছিলেন অত্র এলাকার সাধারণ মানুষ সহ ইউপি মেম্বার, ইউনিয়ন বিএনপির সভাপতি, ইউনিয়ন জামাতের সভাপতি
সকল স্তরের মানুষ কিন্তু আমরা দেখছি যে এখানে উপস্থিত হয়েছে এবং যেটার বিরুদ্ধে কথা বলছেন এবং যে ঘটনাটি এই ইউনিয়নে ঘটেছে সেটা মূলত তার বিস্তারিত জানাচ্ছিলেন। তো সেই জায়গা থেকে সেই ঘটনা মূলত আমাদেরকে জানাচ্ছিলেন এখানকার স্থানীয় সকল মানুষ। কথা বলা বলবেন বলেন আচ্ছা আমরা লাইভ কাট করতে আমি এই ছিল সর্বশেষ পরিস্থিতি দেখছিলেন নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নের যে জঙ্গলিপাড়া রয়েছে সেখানে যে ঘটনাটি ঘটেছে আপনারা ক্যাপশনে দেখতে পাচ্ছেন সেটিকে ঘিরে মূলত এখানকার জনমনে একটি প্রশ্ন তৈরি হয়েছে এবং চেয়ারম্যানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এবং কি ঘটনা ঘটেছে সেটিতে বিস্তারিত জানাচ্ছিলেন এবং সে বিষয়ে কথা বলছিলেন অত্র এলাকার মানুষ, ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন জামাতের আমির সহ সকলে ব্যাপকভাবে কিন্তু কথা বলছিলেন। সেই দৃশ্যটা দেখছিলাম এই মুহূর্তে নীলফামারী টপ নিউজের পর্দায়। দর্শক, নীলফামারীতে যা কিছু হচ্ছে আমরা তুলে ধরছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। নীলফামারী জেলায় কিংবা নীলফামারী সদরে যা কিছু হচ্ছে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। তার ধারাবাহিকতায় আজকের এই নীলফামারী সদরের 15 নং লক্ষ্মীচাপ ইউনিয়নের যে জঙ্গলিপাড়া রয়েছে যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউপি চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট ইউনিয়নের ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ। আমরা সেখান থেকেই বিস্তারিত জানাচ্ছিলাম আজকের এই জঙ্গলিপাড়া থেকে এই ঘটনার পুনরাবৃত্তি তারা বলছিলেন এবং উপস্থাপন করছিলাম আমি ওমর ফারুক। নীলফামারী টপ নিউজ, নীলফামারী।